উন্নয়ন কেবল শহরমুখী নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়াই সরকারের অন্যতম লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধি 2 অঙ্কে নেয়ার প্রত্যয়। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ কাল। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন। পলাশ ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা। এবং আজ পর্দা উঠছে RTV স্টার অ্যাওয়ার্ড 2018। আজীবন সম্মাননা পাচ্ছেন সঙ্গীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশের প্রবৃদ্ধি 2 অঙ্কে নিয়ে যেতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন কেবল শহরমুখী নয়, তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয়াই তার সরকারের অন্যতম লক্ষ্য। মারুফ রেজার রিপোর্ট। উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে ঢাকায় শুরু হলো অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। মূলত দেশের বাইরে কাজের অভিজ্ঞতা ও বাস্তবিক জ্ঞান দেশের উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোই যার অন্যতম লক্ষ্য। 30টি দেশের প্রায় 300 প্রকৌশলীর অংশগ্রহণে 2 দিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই বেসরকারি খাতের উন্নয়নে বরাবরই আন্তরিক সরকার। আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। শুধু সরকার পাবে না সরকারি প্রতিষ্ঠান করে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে। কাজে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করবার জন্য আমরা বেসরকারি খাতটাকে আরো বেশি গুরুত্ব দিই, উন্মুক্ত করে দিই। দেশীয়দের পাশাপাশি প্রবাসীরাও যেন যে কোনো খাতে বিনিয়োগ করতে পারেন তেমন পরিবেশ তৈরি করতেও চাই বলে জানান সরকার প্রধান। কোন এলাকায় কি ধরনের উন্নয়ন দরকার এবং একটা দেশকে উন্নত করতে হলে কি কি প্রয়োজন, এভাবে আমরা সর্বক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বে 41তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আগামীতে আমরা ডাবল ডিজিটে পৌঁছাবো, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সরকারের অব্যাহত উন্নয়ন যাত্রায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণ করা এটা আমার কর্তব্য। মারুফ রেজা, RTV, ঢাকা। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হওয়া পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে তার পরিবার। ভোরে পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করে পলাশের বাবা। শনাক্তের পর যাচাই বাছাই শেষে তাকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। পরে রাত উদ্দেশ্যে রওনা হয় তার পরিবার। এর আগে সোমবার ময়না তদন্ত শেষ করার পর মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের হিমঘরে রাখা হয়েছিল। অন্যদিকে গেল সোমবার রাতে মৃত পলাশ ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। গেল রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনোয়ার হোসেন ও সোহাগ নামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। এদিকে সিআইডির তথ্য মতে অগ্নিকাণ্ডে নিহত 69 জনের মধ্যে বাকি 19 জনের পরিচয় নিশ্চিত হতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। সিআইডির অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হায়দার জানান, মরদেহ শনাক্তে 38 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে 48 জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্যাম্পল আমরা যেটা পাইলাম, আর আত্মীয়স্বজন
নেপালে যে আমাদের বিমান দুর্ঘটনা ঘটলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে রাজধানীর উত্তরার তুরাগ ও দিয়াবাড়ির বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেয় আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় বর্তমান সরকারের উন্নয়নগুলো তুলে ধরার পাশাপাশি তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এমদাদুল হক ওরফে এমদাদ খন্দকার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, এমদাদ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামের দুদল মাদক ব্যবসায়ীর সংঘর্ষে জড়িয়েছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হয় এমদাদ। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল সহ সকল প্রার্থীরা। যাচাই বাছাই শেষ করে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও ছাত্র সংগঠনগুলো আগামীকাল থেকে প্রচারণা শুরু করবে বলে জানিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র দাখিল করেছে ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা। দুপুরে মহসিন হলে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন ও কোটা সংস্কার আন্দোলনের নেতা ভিপি প্রার্থী নুরুল হক নুরু। তবে আগামীকাল থেকে প্রচারণায় নামবেন বলে জানান ছাত্রলীগ সভাপতি। আজকের পর থেকে আমরা কালকে থেকে আমাদের নির্বাচনী যে প্রচারণা আছে সেটা শুরু করব। আর সকল রকমের ভ্রাতৃত্ব বোধের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা একসাথে চায়ের টেবিলে বসে চা খাচ্ছি, কিন্তু এখন তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে, এখানে তো সহাবস্থানের বিষয় না, আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। এ সময় নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এ পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলন নেতা নুরুল হক। সামনে আমরা অবাধে প্রচারণা চালাতে পারবো কিনা এই পরিস্থিতিটা কতদিন থাকে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার, তারা সেই পরিবেশ এনশিওর করতে পারবে। এর আগে সূর্য সেন হলে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। এ সময় একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি। হলে আমরা সহাবস্থান এখনো পাইনি, আমরা হলে সহাবস্থানের জন্য জোর দাবি জানাই। আর আমাদের অন্যতম প্রধান যে দাবি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট যেন এই একাডেমিক ভবনগুলোতে নেওয়া হয়। যাচাই বাছাই শেষ করে আগামীকাল প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বামপন্থী সংগঠনগুলো মনোনয়নপত্র দাখিল করেছে, এমনকি আমার হলে জাতীয়তাবাদী ছাত্রদলও হলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে মনোনয়নপত্র দাখিল করেছে। আপনারা যে কথা বলছেন, আজকে যে সহাবস্থানটা আমরা আশা করব ডাকসু এই সহাবস্থানটা থাকবে। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রানা, আরটিভি, ঢাকা। আজ পর্দা উঠছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2018। এবার 6টি বিভাগে 25 ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন গুণী শিল্পীরা। আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের লিভিং লিজেন্ড সাবিনা ইয়াসমিন। আরাফাতুর রহমানের রিপোর্ট।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরটিভির স্টার অ্যাওয়ার্ডের আয়োজন সফল করতে 4টি আলাদা ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শিল্পীরা। এবার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক বিভাগে 5টি ক্যাটাগরি, 1 ঘন্টার নাটক ও টেলিফিল্ম বিভাগে 6টি ক্যাটাগরি, অপরাধ অনুসন্ধান বিষয়ক নাটক বিভাগে 2টি ক্যাটাগরি, সঙ্গীতে 5টি ক্যাটাগরি ও ধারাবাহিকে 6টি ক্যাটাগরিতে পুরস্কার পাবেন শিল্পীরা। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে নিজেদের তৈরি করে নিচ্ছেন শিল্পীরা। অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়ে খুশি তারা। ডিস্কো ওয়ালি গানের উপরে, ডিস্কো ওয়ালি গান বিলংস টু আরটিভি, আর এই গানে আমি কোরিওগ্রাফি করেছিলাম অফিসিয়ালি। এইবার আমি পারফরমেন্স করব অ্যাজ এ ডান্স আর্টিস্ট, আর আমার সঙ্গে পারফরমেন্স করবে রোশন ভাইয়া। এর আগে বেশ কয়েকবার আমার প্রোগ্রামটা দেখা হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড ফাংশন, আর এই প্রথমবার তাদের সঙ্গে কাজ করতে পেরে আই এম ভেরি এক্সাইটেড। আগে উপস্থাপনা করলেও এবার মঞ্চ মাতাবেন নুসরাত ফারিয়া, তাই তার অনুভূতি একটু আলাদা। এবারের পারফরমেন্সটা আমার জন্য এই কারণে স্পেশাল। ফর দ্য ফার্স্ট টাইম মি অ্যান্ড মাই রিয়েল লাইফ বেস্ট ফ্রেন্ড, অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন বেস্ট ফ্রেন্ড কনা আপু আমার সাথে পারফর্ম করছে। সো আমার জন্য ইটস এক্সট্রিমলি অ্যান অনার, এবং আমি পারফর্মও করছি ওর গানে। তো আই লাভ দ্যাট অরিজিনাল মিউজিক ভিডিও, এবং যেটা আমরা পারফর্ম করছি আই হোপ তোমাদেরও সেটা ভালো লাগবে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী শিল্পী সাবিনা ইয়াসমিন। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2018 শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর কি কি নতুন আকর্ষণ থাকছে এবারের আয়োজনে? মিম, আরটিভি যে অষ্টমবারের মতো স্টার অ্যাওয়ার্ড আয়োজন করছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেটি কিন্তু শুরু হবে ঠিক সন্ধ্যা 6টায়, এবং গুণী শিল্পীদের কিন্তু এই অ্যাওয়ার্ডে আরটিভি প্রতি বছরই সম্মাননা দিয়ে থাকে। আমি যদি আপনাকে একটু দেখাই যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, বিশেষ করে মঞ্চের যে শেষ মুহূর্তের প্রস্তুতি থাকে, মঞ্চ সাজানোর যে বিষয়টি থাকে সেটি চলছে, সেই সঙ্গে সাউন্ডের কিছু কাজ চলছে, লাইট ডিজাইনের কাজ চলছে, এবং সব মিলিয়ে বলা যায় যে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে, কারণ আর মাত্র কয়েক ঘন্টা এরপরে কিন্তু অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড, এবং সবিজে শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন করা হয় কিন্তু, এবং তাদের অভিনয়ের দক্ষতার স্বীকৃতি দিতে কিন্তু আরটিভি এই অ্যাওয়ার্ডটির আয়োজন করে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে দর্শক ও বিচারকদের বিচারের ভিত্তিতে কিন্তু অ্যাওয়ার্ড এই সম্মাননা দেওয়া হয়, এবং সন্ধ্যা 6টায় এই অনুষ্ঠান শুরু হবে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকটি বিভাগে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়। এর মধ্যে ভাষা ও মুক্তিযুদ্ধের নাটক রয়েছে, 1 ঘন্টার নাটক ও টেলিফিল্ম, সেই ধারাবাহিক নাটক, সঙ্গীত বিভাগ, বেস্ট ব্যান্ড, এবং আরেকটি সম্মাননা দেওয়া হয় আজীবন সম্মাননা, একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এবং এবার কিন্তু আরটিভি কর্তৃপক্ষ আমাদেরকে যতটা জানিয়েছে যে তাদের পক্ষ থেকে এবার কিন্তু একটি বর্ণিল আয়োজন এখানে করা হয়েছে, এবং সেই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা থাকছে দর্শকদের জন্য। এবং মিম, এখন পর্যন্ত আমি যদি আপনাকে বলি যে সবশেষ প্রস্তুতি কিন্তু এখন মোটামুটি প্রস্তুত এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে আরটিভির স্টার অ্যাওয়ার্ডের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এবং দর্শকরাও আসলে সেদিকেই তাকিয়ে আছেন। মিম, ধন্যবাদ সানি আপনাকে। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। ষড়যন্ত্রের অংশ হিসেবে চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য অতিরিক্ত খরচ হলে দল তা মেটাতে রাজি আছে। জেলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মহাসচিব অভিযোগ করেন, গেল 3.5 মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেননি কর্তৃপক্ষ, করা হয়নি স্বাস্থ্য পরীক্ষা, পরিবার বা দলের নেতাদেরও দেখা করতে দেওয়া হয়নি। গত 3.5 মাসে তার হৃদরোগ, ডায়াবেটিস, লিভার কিংবা কিডনির কোনো পরীক্ষা করা হয়নি, যা নিয়মিতভাবে
করা অত্যন্ত জরুরি ছিল। এই বয়সে এই রোগগুলোতে যদি নিয়মিত চিকিৎসা না হয়, প্রতিদিন যদি মনিটর না করা হয়, তাহলে তার জীবনের প্রতি মারাত্মক হুমকি এসে যেতে পারে। খালেদা জিয়াকে সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে তার সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল। তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। যদি প্রয়োজন হয় বাড়তি কোনো ব্যয়ের, সেই ব্যয় দল বহন করতে রাজি আছে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একই পরিবারের 5 সদস্য। বালিয়াডাঙ্গি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মরিচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, গেল 15 দিনে অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছে আরও 5 জন। এদিকে এই খবর ছড়িয়ে পড়ায় মৃত্যু আতঙ্কে আছেন পুরো গ্রামের মানুষ। জ্বর বা শরীর ব্যথায় আক্রান্তরা ছুটছেন ওঝা আর কবিরাজের কাছে। আতঙ্কের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জেলা স্বাস্থ্য বিভাগ এখনও এ রোগের সুনির্দিষ্ট কারণ জানাতে না পারলেও আক্রান্তদের দ্রুত নিকট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। রোগ নির্ণয় ঢাকার রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে 5 সদস্যের একটি টিম ঠাকুরগাঁওয়ে আসছেন বলেও জানায় ঠাকুরগাঁও সিভিল সার্জন। এইটা কেন মৃত্যু হচ্ছে আমরা আসলে এই মুহূর্তে ঠিক, যেহেতু আমরা একটা বিশেষজ্ঞ না, আমরা আমাদের গভর্নমেন্ট থেকে আসছে IDCR, ওখান থেকে যে রওনা ফোন করছিল, রওনা দিছে, ওরা আজকেই পৌঁছা যাবে এবং ওরা আসলে আমরা সেটা জানতে পারবো কেন মারা যাচ্ছে। দর্শক, ঠাকুরগাঁয়ে আছেন সহকর্মী জয়নাল আবেদিন বাবুল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবুল, এই রোগের ব্যাপারে স্থানীয়রা কি বলছেন? নতুন আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা, কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ মিম, আপনি যেমনটি বলছিলেন, 5 জন মারা যাওয়ার পরে আবার নতুন করে এই এলাকায় 5 জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঝাড়ফুঁক নয়, এটি হাসপাতালে ভর্তি করে তাদের সঠিক চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। এদিকে গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওইখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই এলাকার মানুষজনকে বের হতে দেওয়া হচ্ছে না, এখানকার বাইরের কোনো মানুষকেও সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ওইখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে আজকে বিকাল নাগাদ ঢাকার থেকে একটি টিম ঠাকুরগাঁয়ে আসবেন এবং তারা সরাসরি যাবেন। সেখানে গিয়ে তারা হয়তো এই ব্যাপারে অনুসন্ধান চালাবেন। সিভিল সার্জন আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা এলাকার লোকজনকে জানিয়েছেন যে তারা যেন মাস্ক পরে চলাফেরা করে এবং জরুরি কাজ ছাড়া বাইরে যেন না যায়। সে এলাকায় প্রশাসন কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন। মিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়নাল আবেদিন বাবুল। রাজধানী ঢাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1 বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল 10:50 2 এই কম্পন অনুভূত হয়। আগারগাঁও থেকে 37 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গাজীপুরের কাছে এর উৎপত্তি স্থল বলেও জানায় প্রতিষ্ঠানটি। মৃদু এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি এবং দেশের কোথাও এই কম্পন অনুভূত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত নয় আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় বিদ্যুৎ চার্জ ছাড়াই ইজি বাইক, সেচ পাম্প, শ্যালো মেশিন সহ বিভিন্ন যন্ত্র চালিয়ে এলাকায় বিস্ময় সৃষ্টি করেছেন আসিরুদ্দিন শাহ। দেশের প্রথম উদ্ভাবিত এই প্রযুক্তি দেখতে দূর দূরান্ত থেকে অনেকে ছুটে যাচ্ছেন টেকনিশিয়ান আসিরুদ্দিনের কাছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে চান তিনি। প্রতিনিধি জহির রায়হানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। বিদ্যুৎ চার্জ কিংবা জ্বালানি ছাড়াই চলছে ইজি বাইক, চলবে সেচ পাম্প, শ্যালো মেশিনও। এমনই একটি প্রযুক্তির উদ্ভাবন করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার টেকনিশিয়ান আসিরুদ্দিন শাহ। পরিবেশ বান্ধব এ প্রযুক্তি ব্যবহার করে চালানো যাবে সব ধরনের যন্ত্র। 2 বন্ধুর সহায়তায় একদল কারিগরকে সঙ্গে নিয়ে প্রায় কয়েক বছরের প্রচেষ্টায় এ প্রযুক্তি উদ্ভাবন করেন তিনি। আমি প্রজেক্টের সাথে 2 বছর কাজ করছি। আমাদের বড় ভাই আতিশ সাহেব আছেন, ওনার এই প্রজেক্টটা আমি টোটালি ইলেকট্রিক্যাল সাইড একটা ডিভাইস তৈরি করলাম,
সেখানে বিদ্যুৎ গ্যাস কিছুই লাগবে না এবং এই প্রযুক্তিতে কৃষকরা ব্যাপক লাভবান হবে। আসিরউদ্দিন জানান 40,000 টাকা ব্যয় করলে বিদ্যুৎ ছাড়াই ব্যাটারি চার্জ করবে ডিভাইসটি, আর 60,000 টাকা খরচ করলে কোনো রকম ব্যাটারিরও প্রয়োজন হবে না। অটো একটি টারবাইন ঘুরায়ে আমরা নিজেদের একটা উন্নত মানের একটি সার্কিট বসে আমরা বিদ্যুৎ তৈরি করতে পেরেছি। আমাদের এটা যদি সরকার ভালো চোখে দেখে এবং আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা এইটা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারবো। তার এই কাজে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিচ্ছে একটি বেসরকারি সংস্থা। সুন্দরভাবে হয়তো তারা দেশকে একটা সুন্দর কিছু উপহার দিতে পারবে, সেই লক্ষ্যে আমি নিঃস্বার্থভাবে তাদেরকে ড্রাফট থেকে আর্থিকভাবে সাহায্য করেছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগটি দেশের উন্নয়নে কাজে লাগাতে চান আসিরউদ্দিন। নুসরাত জাহান সিনথি, RTV। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রেসএমএ আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ট্রেসএমএ বাংলাদেশ ফ্যাশন উইক 2019। 23শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই ইভেন্ট এরই মধ্যে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এতে ট্রেসএমের সঙ্গে ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অফ বাংলাদেশ। এই ফ্যাশন উইকে 19 জন স্থানীয় এবং 11 জন বিদেশি ডিজাইনার 3 দিনব্যাপী তাদের কাজ প্রদর্শন করে। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন কেবল শহরমুখী নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধি 2 অঙ্কে নেওয়ার প্রত্যয়। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ কাল। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন। পলাশ ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা। এবং আজ পর্দা উঠছে RTV স্টার অ্যাওয়ার্ড 2018। আজীবন সম্মাননা পাচ্ছেন সঙ্গীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।